আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ও স্বাভাবিক আছো। কাজী জহুরুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ইতোমধ্যেই আইসিটি বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করেছো। তোমাদের প্রস্তুতি আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার জন্য সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি এটি তোমাদের প্রস্তুতিকে আরও বেশি ত্বরান্বিত করবে। তো প্রথমেই দেখি প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন টপিকসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি এখানে টপিকসগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার। তো তোমরা জানো এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ 10 মার্কের একটি সৃজনশীল থাকবে। প্রথমেই যে টপিকসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি থেকে তোমরা কি পড়বে? ভার্চুয়াল রিয়েলিটির উপাদান, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে গেলে কোন কোন উপাদান লাগে সেটা। এরপরে এই ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এর ভালো এবং খারাপ দিক কি আছে সেটা তোমাদের পড়তে হবে। এরপরে আছে ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি থেকে তোমরা কি পড়বে? ক্রায়োসার্জারিটার প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে সম্পূর্ণ করা হয়, এই ক্রায়োসার্জারি যে টেকনোলজিটা আছে এটা কীভাবে সম্পন্ন করা হয় এবং এটার ভালো দিক মন্দ দিক, অর্থাৎ অন্যান্য যে সার্জারি আছে সেই সেটার সাথে এটার তুলনাটা পড়বা। এরপরে আছে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স থেকে তোমরা কি পড়বে? ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, রেটিনা, এই দুইটা সবচেয়ে ভালো করে পড়বে। এর সাথে সাথে তোমরা আর একটা টপিকস এখান থেকে দেখে নিবে, সেটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। এটাও কখনো কখনো এসে থাকে, তবে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, রেটিনা স্ক্যান এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা কি পড়বে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রক্রিয়াটা, অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিংটা কীভাবে করা হয়, তারপরে এটার ব্যবহার, কোথায় কোথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। বিশেষ করে এখান থেকে যে ব্যবহারটা সবচেয়ে গুরুত্ব দেবে সেটা হচ্ছে কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা, অর্থাৎ কৃষি, আমাদের দেশের যে কৃষি, এই কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারটা কোথায় করা হয় এবং কিভাবে সেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তো আমি আশা করি যে কয়েকটা 3 স্টার দিয়েছি আমি এখানে, সেইগুলোর মধ্য থেকে সৃজনশীলটা সেট হবে। যদি সেটা মিস হয় তাহলে তার জন্য ব্যাকআপ হিসেবে আমাদের আরও কিছু টপিকস পড়ে রাখতে হবে। তো সেরকম একটি টপিকস হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স থেকেও রোবোটিক্স তৈরি করতে কি উপাদান লাগে সেটা এবং এর ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা। এছাড়াও এখানে 1 স্টার থাকবে ন্যানো টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। ন্যানো টেকনোলজি সম্পর্কে তোমরা ধারণা নিয়ে যাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বলতে এখানে বোঝাচ্ছে আমাদের যে প্লেজিয়ারিজম আছে, স্প্যামিং আছে, সাইবার ক্রাইম আছে, ফিশিং আছে, এই টপিকসগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবা। তো আশা করি এই টপিকসগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে প্রথম অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন শিওর তোমরা পাবে। এরপরে চলো দ্বিতীয় অধ্যায় থেকে দেখি, দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন টপিকস আমাদের গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকেও একটি প্রশ্ন আসবে, তবে কখনো কখনো দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্নও এসে থাকে। তবে আমি আশা করছি যে তোমাদের এইচএসসি পরীক্ষা 2020-এ এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমেই 3 স্টার থাকছে যে প্রশ্ন, সেটা হচ্ছে হটস্পট। হটস্পটের 3টা টেকনোলজি আছে, একটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই 3টা টেকনোলজি সম্পর্কে তোমরা সম্পূর্ণভাবে ধারণা রাখবে। তোমাদের উদ্দীপকে এমন একটা সিচুয়েশন দেওয়া থাকলো, সেখান থেকে তোমাদের হয়তো আইডেন্টিফাই করতে হবে যে কোন টেকনোলজির কথা বলেছে, সেটা আইডেন্টিফাই করে সেটার মধ্যে তুলনা, 3টার মধ্যে তুলনা দিতে পারে অথবা কোনোটার বর্ণনা দিতে পারে, এ সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবে। এরপরে আছে নেটওয়ার্ক টপোলজি। এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিকস। নেটওয়ার্ক টপোলজিতে তোমরা জানো যে টপোলজির যে ফিগারগুলো আছে, এই ফিগারগুলো উদ্দীপকে দেওয়া থাকতে পারে। তোমাদের সেই ফিগার দেখে টপোলজি আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে এই টপোলজিগুলোর মধ্যে কম্পারিজন আসতে পারে।
এরপরে যে টপিক্সটা আছে ডেটা ট্রান্সমিশন মেথড ও মোড। এর মধ্যে ডেটা ট্রান্সমিশন মোডটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স যে মেথড আছে এই মেথড তিনটা সম্পর্কে ধারণা রাখবে। এখান থেকে উদাহরণগুলোও জেনে নিবে। উদ্দীপকে এরকম উদাহরণ থাকতে পারে এবং সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হতে পারে। এরপরে 2 স্টারের যেটা থাকছে কোএক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার। তো এখান থেকে অপটিক্যাল ফাইবারটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণত খ থেকে জন্য এই টপিক্সটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও কখনো কখনো কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার এই দুইটার মধ্যে কম্পারিজন করার প্রয়োজন হয়, তুলনার প্রয়োজন হয়, তোমরা এটা একটু জেনে নিবে। এরপরে ক্লাউড কম্পিউটিং 2 স্টার, যদিও আমি এটা 2 স্টারের মধ্যে রেখেছি, তারপরেও আমার মনে হয় এইচএসসি পরীক্ষা 2020-এ এই টপিক্সটি থাকবে। ক্লাউড কম্পিউটিং থেকে তোমরা কি পড়বে? ক্লাউড কম্পিউটিংয়ের যে প্রকারভেদ আছে, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এই প্রকারভেদটা ভালো করে পড়বে এবং ক্লাউড কম্পিউটিংয়ের কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে এটা পড়বে। এরপরে আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক আছে, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদগুলো ভালোভাবে পড়বে, অর্থাৎ প্যান, ল্যান, ম্যান, অন, এগুলো পড়বে। এই টপিকসগুলো কমপ্লিট করলে আশা করা যায় দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। এরপরে দেখা যাক তৃতীয় অধ্যায়ে কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো তৃতীয় অধ্যায়ে তোমরা জানো 2টি পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তোমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ইতোপূর্বেই আমি একটা ভিডিও তৈরি করেছি, যে ভিডিওতে আমি উল্লেখ করেছি সংখ্যা পদ্ধতি অংশ থেকে কী কী গুরুত্বপূর্ণ টপিকস আছে। তারপরেও আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি সংখ্যা পদ্ধতির রূপান্তর, যে 12 প্রকার রূপান্তর আছে সেটা। এরপরে 2-এর পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ এবং কম বেশি পার্থক্য। আমি এখানে বিস্তারিত কিছু বলবো না, যেহেতু এ সম্পর্কে আমি অন্য আরেকটা ভিডিও করেছি, তাই আর কিছু বললাম না। তো এইখানে আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস থেকে কি কি টপিকস গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা একটু দেখো। গেট থেকে সমীকরণ বের ও সরলীকরণ, অর্থাৎ উদ্দীপকে একটি সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিট থেকে তোমার সমীকরণ বের করতে হবে এবং সেটা সরলীকরণ করতে হবে। তারপরে থিসিসটা যেটাতে থাকছে ন্যান্ড ও নর গেট দ্বারা যে কোনো সমীকরণ বাস্তবায়ন, অর্থাৎ আমার যে সার্কিটটা উদ্দীপকে দেওয়া আছে সেখান থেকে আমি সমীকরণ বের করলাম, সরলীকরণ করলাম, এখন সেটাকে ন্যান্ড এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এরকম ধরনের সৃজনশীল তোমরা ইতিপূর্বে তোমাদের টেস্ট পেপার থেকে অনেক করিয়েছি, তোমরা সেইগুলো ফলো করবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে আমি বলছি যে এটা এই এইচএসসি পরীক্ষা 2020-এ অবশ্যই আসবে আমার মনে হয়, সেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, অর্থাৎ উদ্দীপকে হাফ অ্যাডারের এবং ফুল অ্যাডারের সত্যক সারণী অথবা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে। সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করে কোনটা হাফ অ্যাডার কোনটা ফুল অ্যাডার এটা আগে বুঝতে হবে, তারপরে সেখান থেকে তোমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলতে পারে। এরপর যেটা 2 স্টারে থাকছে সমীকরণ থেকে গেইট অঙ্কন, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ অনুসারে তোমাকে সার্কিট আঁকতে হবে। সার্কিট আঁকার পরে সেটা সরলীকরণ করতে হবে। আচ্ছা, তারপরে যেটা থাকছে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতার প্রমাণ, অর্থাৎ উদ্দীপকে তোমাকে ন্যান্ড গেট অথবা নর গেটের সার্কিট দিয়ে দিতে পারে অথবা সত্যক সারণী দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমার যে মৌলিক গেটগুলো আছে সেটার বাস্তবায়ন করতে হবে। এরপরে 1 স্টার যেটা থাকছে এনকোডার ডিকোডারের বর্ণনা। তো এনকোডার এবং ডিকোডারের সম্পূর্ণ যে ডিটেলস বর্ণনা আছে, অর্থাৎ এর সত্যক সারণী, এর বর্তনী, এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন ইত্যাদি তোমাদেরকে সম্পূর্ণটাই জানতে হবে। যদিও এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা একটু কম, এজন্য আমি 1 স্টারে দিয়েছি। এরপরে সমীকরণ থেকে সত্যক সারণী অঙ্কন, সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে সত্যক সারণী আঁকতে হবে। তো এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে। আইসিটিতে ভালো করতে গেলে তৃতীয় অধ্যায়ের কোনো বিকল্প নেই, তোমরা জানো। তৃতীয় অধ্যায়ে ভালো করতে পারলে আইসিটিতে ভালো করা সম্ভব,
কেউ যদি তৃতীয় অধ্যায় মিস করো তাহলে আমি মনে করি সে আইসিটিতে অনেক পিছিয়ে যাবে। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্ব দিয়ে পড়বে, কোনোভাবেই যেন এই অধ্যায়ের দুটি প্রশ্ন মিস না যায় সেদিকে লক্ষ্য রাখবে। তো এরপর চতুর্থ অধ্যায়েও দুটি অংশ, ওয়েবসাইট ডিজাইন পরিস্থিতি ও HTML। তো ওয়েবসাইট ডিজাইন পরিস্থিতি অংশ থেকে আমাদের সাধারণত গ দাগ এসে থাকে এবং ঘ দাগটা সাধারণত HTML অংশ থেকে এসে থাকে। তো আমি এখানে HTML অংশ এবং ওয়েবসাইট ডিজাইন পরিস্থিতি অংশ আলাদাভাবে দেখিয়েছি। ওয়েবসাইট ডিজাইন পরিস্থিতি অংশ থেকে তোমরা কোন কোন টপিক্সটা ভালো করে পড়বে, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের উদ্দীপকে এমন একটা সিচুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে বুঝতে হবে তোমার যে কোন ধরনের ওয়েবসাইটের কথা বলছে, এবং প্রশ্নে তোমাকে এই দুই ধরনের ওয়েবসাইটের মধ্যে তুলনা করতে বলতে পারে। অর্থাৎ এই স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, তুলনা, এইগুলো তোমরা ভালো করে দেখবে। এরপরে এই অংশ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় যেটা এসে থাকে, ওয়েবসাইটের কাঠামো। এই প্রশ্নটাও ঠিক একদম নেটওয়ার্ক টপোলজির মতো। এখানেও তোমার উদ্দীপকে ফিগার দেওয়া থাকবে, ওয়েবসাইটের কাঠামোর ফিগার দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং বিভিন্ন কাঠামোর মধ্যে তুলনা করতে হবে। এরপরে যে টপিক্সটা এই অংশ থেকে আসছে সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ। ওয়েবসাইট পাবলিশিংয়ের যে কয়েকটা ধাপ আছে তোমাদের এই অধ্যায়ের শেষের দিকে টপিক্স এটা, সেই ধাপগুলো তোমরা ভালো করে পড়বে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে HTML কোড অংশে কোন কোন টপিক্স গুরুত্বপূর্ণ। ছবি, প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে ছবির সাথে হাইপারলিঙ্ক, অর্থাৎ ইমেজ ট্যাগের সাথে এ ট্যাগের লিঙ্ক আপ করার জন্য সংশ্লিষ্ট যে সৃজনশীল আছে তোমরা সেই সৃজনশীলগুলো দেখবে। তোমাদের টেস্ট পেপারে এই ধরনের অনেক সৃজনশীল আছে, তোমরা সেটা একটু ফলো করবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেখানে, সেটা হচ্ছে টেবিল। উদ্দীপকে টেবিল দেওয়া থাকলো, সেখান থেকে তোমাকে HTML কোড লিখতে বলা হলো। তো এখানে এই টেবিলের কোন ধরনের টেবিল আসতে পারে, যেসব টেবিলে কলাম স্প্যান, রো স্প্যান আছে, অথবা এরকম বলতে পারে যে রোকে কলামে এবং কলামকে রোতে পরিবর্তন করে HTML কোড লিখো। তো এই ধরনের সৃজনশীল তোমাদের আছে, তোমরা একটু দেখে নিবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস এই অধ্যায়ে আছে, যেটাকে আমি 2 স্টারে রেখেছি, লিস্ট। উদ্দীপকে একটা লিস্ট দেওয়া থাকবে, সেটা সংশ্লিষ্ট কোড তোমাকে লিখতে হবে। এখানে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুই প্রকার লিস্টই আসতে পারে, তোমরা এটা দেখবে। এরপরে আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। তো যদিও এটা বেশিরভাগ সময়ে অনুধাবনমূলক প্রশ্নে আসে, তারপরে তোমরা ঝুঁকি এড়ানোর জন্য এই টপিক্সটাও দেখে যাবে, এবং অবশ্যই চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। তো যেহেতু এই অধ্যায়টা তুলনামূলকভাবে সহজ, এজন্য তোমরা এই অধ্যায়টা কোনোভাবেই মিস করবে না, এই অধ্যায়টা ভালোভাবে পড়বে। এরপরে পঞ্চম অধ্যায়। তো তোমরা জানো পঞ্চম অধ্যায়টা একটু তুলনামূলক অন্যান্য অধ্যায়ের সাথে যদি কম্পেয়ার করা হয়, একটু বেশি এখানে পড়ালেখা করতে হয় এবং তুলনামূলক একটু জটিল। তো সেজন্য যারা এখনও পর্যন্ত এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো নাই, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে তোমরা এখন এই শেষ সময়ে এসে এই অধ্যায়ে বেশি মাথা না ঘামিয়ে অন্যান্য অধ্যায়গুলো যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে এই অধ্যায়টা তোমাদের না করলে খুব বেশি সমস্যা হবে না। কারণ এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসে, তোমরা জানো টোটাল 8টা প্রশ্ন আসে। তো আমরা যদি এই 2টা প্রশ্ন বাদ দেই, তাহলেও বাকি অধ্যায়গুলো থেকে 6টি প্রশ্ন তোমরা পাবে। তো সেক্ষেত্রে তোমাদের A+ বা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। তো পঞ্চম অধ্যায় থেকে কোন কোন টপিকস তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এখানে যে প্রোগ্রামগুলোর, এখানে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেগুলোর অ্যালগরিদম, ফলোচার্ট এবং সি প্রোগ্রাম তিনোটাই তোমাদেরকে পড়তে হবে। প্রথমেই যেটা 3 স্টার আছে সেটা হচ্ছে 2 অথবা 3টি সংখ্যার মধ্যে ছোট বা বড় সংখ্যা নির্ণয়। 2 অথবা 3টি সংখ্যার মধ্যে ছোট বা বড় সংখ্যা নির্ণয়। এরপর যেটা আছে 2 বা 3টি সংখ্যার মধ্যে
যোগ অ্যাভারেজ নির্ণয়, অর্থাৎ তোমাকে উদ্দীপকে 3জন ছাত্রের বয়স অথবা 3জন প্লেয়ারের রান অথবা 3জনের টাকার পরিমাণ ইত্যাদি এরকম কিছু সিচুয়েশান দেওয়া থাকতে পারে। তো সেই সংখ্যাগুলো, সেই 3টি সংখ্যা বা 2টি সংখ্যা যোগ এবং অ্যাভারেজ নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তোমাদের দেখে নিবা। এ ধরনের সৃজনশীল তোমাদের টেস্ট পেপারে অনেক আছে, একটু দেখে নিবা। এরপরে এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে ধারার সমষ্টি নির্ণয়। তো এক্ষেত্রে অসীম এবং সসীম 2 ধরনের ধারাই থাকতে পারে। তো ধারার সমষ্টি নির্ণয়ের প্রোগ্রাম তোমরা অনেক করেছো, সেইগুলাই জাস্ট আরেকবার একটু রিভিশন দিবে। আমার মনে হয় এই ধারার সমষ্টি নির্ণয়ের প্রোগ্রাম অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষাতে আসবে, সুতরাং এই টপিক্সটা সবচেয়ে গুরুত্ব দিবে। এরপরে যেটা আছে ফর অথবা হোয়াইল অথবা ডু হোয়াইল অথবা ইফ গো টু দিয়ে সমস্যা সমাধান। উদ্দীপকে একটা সি প্রোগ্রাম দেওয়া থাকবে, মনে করো সেটা ফর লুপ দিয়ে দেওয়া থাকলো, তারপর সেটাকে তোমার ডু হোয়াইল লুপ দিয়ে অথবা ইফ গো টু দিয়ে সেই প্রোগ্রামটাকে লিখতে বললো। এরপরে 2 স্টার যেটা আছে সেলসিয়াস বা ফারেনহাইট থেকে ফারেনহাইট বা সেলসিয়াসের রূপান্তর। তারপরে 2 স্টার যেটা আছে ত্রিভুজের বৃত্তের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। এক্ষেত্রে তোমাদের সৃজনশীলে ত্রিভুজের বৃত্তের আয়তক্ষেত্রের চিত্র দেওয়া থাকতে পারে। এরপরে তোমাকে সংশ্লিষ্ট ত্রিভুজ, বৃত্ত বা আয়তক্ষেত্রের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম লিখতে বলতে পারে। এরপরে অন স্টারে যেটা আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, ইফ এলস, এলস, ব্রেক, কন্টিনিউ, এইগুলা দিয়ে প্রোগ্রাম। তো এটা খুব কম আসে, কিন্তু এমসিকিউতে এই টপিকসগুলো থেকে বেশ কোশ্চেন আসে, তোমরা এই টপিক্সটা দেখে রাখবে। এরপরে আছে অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার আছে, এই 3টা সম্পর্কে ধারণা নিয়ে নিবে এবং এই 3টার মধ্যে কম্পারিজনটা ভালো করে শিখবে। এরপরে তো আমি আবারও তোমাদের মনে করিয়ে দেই, পঞ্চম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে। তো শুধুমাত্র এই 2টি প্রশ্ন তোমরা যারা পঞ্চম অধ্যায়টা খুব ভালোভাবে কমপ্লিট করেছো তারা চেষ্টা করবা এই অধ্যায় থেকে অবশ্যই লেখার, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়, এখান থেকে পূর্ণ মার্ক পাওয়া খুবই সহজ। সেজন্য যারা পারো তারা গুরুত্ব দিবে, আর যারা এখনও এটা কমপ্লিট করতে পারো নাই তারা এই চ্যাপ্টারটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বে। এরপরে ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমার মনে হয় আইসিটিতে যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে এই চ্যাপ্টার থেকে সহজেই 10টি মার্ক পাওয়া যায়। এই চ্যাপ্টারে তোমাদের লিমিটেড কিছু টপিকস পড়লেই 10 মার্কের সৃজনশীল চলে আসবে। প্রথমে যেটা আছে ডেটা টাইপ সমূহ, অর্থাৎ উদ্দীপকে একটা বা 2টা টেবিল থাকলো, তোমাকে সেই টেবিলগুলো যে ফিল্ড আছে সেই ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করতে হবে। তো এই ডেটা টাইপ তোমাদের পড়ানো হয়েছে, 10টি ডেটা টাইপ পড়ানো হয়েছে, সেইগুলার ভিতর থেকেই অবশ্যই আসবে। তোমরা ডেটা টাইপগুলার যে বর্ণনা আছে সেটা আবার একটু ভালো করে দেখবে। এটা গ দাগে থাকে। এরপরে ঘ দাগে যেটা সাধারণত আসে সেটা হচ্ছে ডেটাবেজ রিলেশন। ডেটাবেজ রিলেশন অর্থাৎ উদ্দীপকের যে টেবিল দেওয়া থাকে, 2টা টেবিল দেওয়া থাকে, সেই 2টা টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্ত কী, অথবা এই 2টা টেবিলের মধ্যে কোন কোন শর্ত, এই 2টা টেবিলের মধ্যে কী ধরনের রিলেশন বিদ্যমান সেটা দেখাতে বলবে। তো আমার মনে হয় এবার তোমাদের ঘ দাগে এই ডেটাবেস রিলেশন নাও থাকতে পারে, সেক্ষেত্রে ঘ দাগের তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এসকিউএল। তো এসকিউএলের অনেক কোয়েরি আছে, তার মধ্যে যে কোয়েরিগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। সিলেক্ট, ক্রিয়েট টেবিল, ডিলেট, ইনসার্ট, আপডেট, শর্ট। অর্থাৎ একটা টেবিল দেওয়া থাকলো, সেখান থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তোমাকে ডেটা খুঁজে বের করে দেখাতে বলতে পারে, তখন তুমি সিলেক্ট কোয়েরি ব্যবহার করবে। এরপরে টেবিল তৈরি করতে বলতে পারে, টেবিলের ডাটা ইনসার্ট করতে বলতে পারে, ডিলেট করতে বলতে পারে, আপডেট করতে বলতে পারে, টেবিলের ডাটাকে শর্ট করে দেখাইতে বলতে পারে। তো
তো তোমরা এটা একটু ভালো করে দেখবে। এরপরে আরেকটা টপিকস যেটা আমি 2 স্টারে দেখেছি, এসকিউএল কুয়েরির মাধ্যমে টেবিলে নতুন রেকর্ড কলাম যুক্ত করা। অর্থাৎ উদ্দীপকের যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলে নতুন করে যদি কোনো কলাম এবং বা রেকর্ড যুক্ত করার দরকার হয় তাহলে তার এসকিউএল কুয়েরি কী হবে এ সম্পর্কিত সৃজনশীল আছে, তোমরা দেখবা। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে ম্যানুয়ালি টেবিল তৈরি বা রেকর্ড বা কলাম যুক্ত করা। অর্থাৎ মাইক্রোসফট ডেটাবেস অ্যাক্সেসে তোমরা প্র্যাকটিক্যালি কীভাবে টেবিল তৈরি করবা সেটার বর্ণনা আসতে পারে। এরপরে সর্বশেষ যে টপিক্সটা সেটা হচ্ছে ইন্ডেক্সিং ও শর্টিং। এটা সাধারণত খ থেকে আসে বেশিরভাগ সময়ে, তারপরেও যেহেতু এই অধ্যায় থেকে কোনোভাবেই 10 মার্ক মিস করা যাবে না, তাই তোমরা ইন্ডেক্সিং ও শর্টিং এই দুইটার যে তুলনা আছে সেই তুলনাটা ভালো করে দেখে যাবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাসটা যদি তোমরা কমপ্লিট করো, আশা করি তোমাদের আইসিটিতে আর কোনো ভয় থাকবে না। আইসিটিতে তোমরা নিশ্চিতভাবে A+ পাবে। এবং অবশ্যই যে টপিকসগুলো বলেছি এটা শুধুমাত্র প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য। তোমাদের MCQ এর জন্য কি পড়তে হবে এবং ক খ দাগের জন্য কি পড়তে হবে সেটা পরবর্তীতে বলবো। তোমরা সবাই এই সাজেশনে যে টপিকসগুলো আমি দিয়েছি সেটা সর্বাধিক গুরুত্বের সাথে পড়বে এবং অবশ্যই কোনো সমস্যা যদি থাকে, এই টপিকসগুলোর মধ্যে কোনো যদি সমস্যা থাকে, কোনোটা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি সেটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।